আপনারা সকলেই গতকাল বিকেলে দু একটি জেলা বাদে খুব সম্ভবত গতকাল বিকেলে আপনারা খুব সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করে এসেছেন। বাচ্চাদের একটি অনুষ্ঠান, স্পোর্টসের একটি অনুষ্ঠান, মোটামুটি সকল ডিস্ট্রিক্ট কমিশনারই। ওখানে আপনারা দেখেছেন বাচ্চাগুলোকে যারা পার্টিসিপেট করেছিল এবং যারা দেখতেও এসেছিল অনুষ্ঠানগুলো, যে বাচ্চাগুলো, তাদের কি স্পৃহা মনের মধ্যে, তারা এগিয়ে যেতে চায়। আমার মনে হয় আজকের এই জেলা প্রশাসক সম্মেলনের আমাদের মেইন স্পৃহাটা বা মোটোটা হোক সেই বাচ্চাদের যেই মোটোটা, অর্থাৎ সামনে এগিয়ে যাওয়া, এটাই হোক আজকে আমাদের অনুষ্ঠানের স্পিরিট। এখন আমি আমার ফর্মাল বক্তব্যে আসতে চাচ্ছি। জেলা প্রশাসক সম্মেলনের সম্মানিত সভাপতি ক্যাবিনেট সেক্রেটারি সাহেব, মন্ত্রিসভার সম্মানিত সদস্য এবং উপদেষ্টাবৃন্দ, উপস্থিত সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানগণ, উপস্থিত জনপ্রশাসনের বিভিন্ন সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকবৃন্দ এবং উপস্থিত সকল সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরে আপনাদের সঙ্গে আমার এটাই প্রথম আনুষ্ঠানিক একটি সভা বা বৈঠক। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সবাই হয়তো জেলা প্রশাসক হিসেবে সরাসরি জাতীয় নির্বাচনের সঙ্গে হয়তো সংশ্লিষ্ট ছিলেন না, তবে আপনারা প্রায় প্রত্যেকেই হয়তো যিনি যার অবস্থান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জাতীয় নির্বাচন পরিচালনা কার্যক্রমের সাথে হয়তো জড়িত ছিলেন। বিগত জাতীয় নির্বাচন পরিচালনায় পেশাদারিত্বের পরিচয় দিয়ে জনপ্রশাসনে যারা জাতীয় দায়িত্ব পালন করেছেন, আমি প্রথমেই তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। উপস্থিতিবৃন্দ, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের সামনে একটি বিষয় কিন্তু প্রমাণিত হয়েছে। জনরায়ের প্রতিফলন ঘটে, জনপ্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব। আমি যেটি বলতে যাচ্ছি, জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখে নির্বাচনে। অপরদিকে যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। আমি সেই ডিটেইলে গেলাম না। আজকের এই জেলা প্রশাসক সম্মেলন অবশ্যই নতুন কিছু নয়। এটি জেলা প্রশাসকদের একটি নিয়মিত বাৎসরিক সম্মেলন। আজ থেকে এটি শুরু হবে এবং 6 মে পর্যন্ত এটি চলবে। জনস্বার্থে প্রশাসনের কি ভূমিকা পালন করা উচিত সেটি অবশ্যই আপনারা কম বেশি অবগত আছেন। এটি নিয়েও বোধহয় নতুন করে বিস্তারিত কিছু বলার নেই। তবে এটি যেহেতু বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে আপনাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক, সেহেতু সরকারের গৃহীত নীতিমালা এবং জনপ্রশাসন সম্পর্কে সরকারের কিছু পদক্ষেপ বা পর্যবেক্ষণ এবং নির্দেশনা নিয়ে মূলত আমি আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরতে চাই বা বলতে চাই। একটি দেশের জনপ্রশাসনে পদোন্নতি কিংবা পোস্টিং এর জন্য যতগুলি প্রশাসনিক পদ রয়েছে, প্রতিটি পদই রাষ্ট্র এবং সরকারের জন্য অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। সুতরাং শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিং এর জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। কেন জরুরি আমি এক্ষুনি আপনাদের সামনে সেটি বলবো। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ। এটি আমি মনে করি এভাবে, বিষয়টিকে আমি এভাবে দেখি। আমার ধারণা এই পর্যবেক্ষণের সাথে
আপনারা অনেকেই, সবাই না হলে অনেকেই বোধহয় খুব একটা দ্বিমত পোষণ করবেন না, বিশেষ করে যারা প্রফেশনাল আপনারা। সুতরাং আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। যে কারণে আমি কথাটি বলেছি সেই কারণটি হচ্ছে, দেখুন, আমরা সকলেই যদি একটি কথা মনে রাখি, সেটি হচ্ছে একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। এই জন্যই আমি পূর্বের কথাটি বলেছি আপনাদের সামনে। জনপ্রশাসনের যে কোনো স্তরের কর্মকর্তাগণ যদি রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো পদে দেশের স্বার্থে যে কোনো স্থানে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকেন, আমার বিশ্বাস জনপ্রশাসনে পেশাদারিত্ব গড়ে ওঠার ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা রাখবে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে বিগত 12 তারিখের নির্বাচন সরাসরি এই দেশের জনগণ সরাসরি ভোটের মাধ্যমে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশা থাকা থেকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। স্বাভাবিকভাবেই জনগণ সরকারের প্রতিটি কাজের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষার একটি বাস্তব প্রতিফলন দেখতে চাইবে। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা, যা আগের বক্তাগণ উল্লেখ করে গেছেন তাদের বক্তব্যে, আপনারা বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ব্যবস্থা সম্পর্কে আমার মনে হয় আপনারা ভালোভাবে অবগত আছেন। দেশের ইতিহাসে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল বিভাজিত জনপ্রশাসন এবং অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান সরকারকে কাজ শুরু করতে হয়েছিল। যে পরিস্থিতিটির বর্ণনা আমি দিলাম, সেই পরিস্থিতি ছিল যখন আমরা কাজ শুরু করেছি। অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় অনেকখানি সেই পরিস্থিতিটা আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছে এই 2.5 মাসে। তবে সম্পূর্ণভাবে সেটি এখনো পরিবর্তিত হয়নি। ফ্যাসিবাদী শাসন আমলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। সেই শাসন আমল 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। আপনারা কম বেশি ধারণা অবশ্যই আপনাদের আছে যে আমরা দেখেছি বিগত সরকারের সময় দেশকে একটা আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করে ফেলা হয়েছিল। বিভিন্ন স্ট্যাটিস্টিক্স যেটা বলে, দেশে দারিদ্র্য বেড়েছে, দেশে বেকারত্ব বেড়েছে, নতুন কর্মসংস্থান হয় নাই বললেই চলে। প্রতিটি সাংবিধানিক এবং বিধিবিদ্ধ প্রতিষ্ঠানকে বলা যায় অকার্যকর করে ফেলা হয়েছিল। আপনারা মনে হয় তার সবচেয়ে বড় উদাহরণ, যেহেতু আপনার প্রশাসনে বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক সবকিছুই ছিল অকার্যকর। শিক্ষা, স্বাস্থ্য সব সেক্টরই বলা যায় ভঙ্গুর অবস্থা। অপরদিকে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ও নতুন সরকারের সামনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কম বেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা বা অব্যাহত চেষ্টা সেটা, এবং আপনাদের সহযোগিতায় সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। ঠিক এই পরিস্থিতি মোকাবেলা করেই কিন্তু বর্তমান সরকার দেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছি আমরা, এবং এই লক্ষ্যকে বাস্তবায়নে সরকার দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের জীবন মান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপের বাস্তবায়ন কাজ শুরু করেছে। সরকার ইতিমধ্যে একটি নীতিমালার ভিত্তিতে জনপ্রশাসন অর্থাৎ আপনাদের মাধ্যমেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্পোর্টসের যে বিষয়টি সহ দেশে ইমাম, মুয়াজ্জিম এবং অন্যান্য ধর্মীয় গুরুদেরকেও
প্রতি মাসে আমরা সম্মানের যে ব্যবস্থা করেছি সেই কার্যক্রমগুলি শুরু হয়েছে, যা শুরু করেছি আমরা আপনাদের মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দলমত নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসাই হচ্ছে আমাদের বর্তমান সরকারের লক্ষ্য। আপনারা বিধিবদ্ধ নিয়ম মেনে জনগণের জন্য সরকারের গৃহীত সেই কর্মসূচিগুলিকে সুচারিতভাবে বাস্তবায়ন করবেন, এটিই কিন্তু জনপ্রশাসনের কাছে সরকারের প্রত্যাশা। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে নির্ধারিত এবং নির্বাচিত প্রতিটি সেক্টরের মানুষের কাছে সরকারের গৃহীত বিভিন্ন ধরনের সহায়তা বা সহযোগিতা আপনারা দয়া করে পৌঁছে দেবেন। দেশকে বন্যা খরা থেকে মুক্ত রেখে সরকার সুষ্ঠু পানি ব্যবস্থার মাধ্যমে প্রায় সারা বছর কৃষকদের সেচ সুবিধাও নিশ্চিত করতে চায় এবং এই লক্ষ্যেই সরকার এক্সকাভেটর যেটি আছে, মেশিনটি যেটি আছে, এটার পরিবর্তে জনগণকে যতটুকু সম্ভব সম্পৃক্ত করে সারা দেশে আমাদের যে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আগামী 5 বছর, এই কাজটি আমরা করতে চাইছি। কারণ মেশিনের পরিবর্তে আমরা যদি যতটুকু সম্ভব মানুষকে সম্পৃক্ত করি, আমরা কৃষিপ্রধান বাংলাদেশকে পুনরায় কৃষি বিপ্লবের দিকে নিয়ে যেতে চাই। এর বাইরেও জনগণকে সম্পৃক্ত করা গেলে খাল খনন একটা সাময়িক কর্মসংস্থানেরও কিন্তু ব্যবস্থা হবে বহু মানুষের জন্য। এর বাইরেও জনগণের মধ্যে সামাজিক সংহতি এবং সম্প্রীতি সৃষ্টিতেও এই খাল খনন ভূমিকা রাখবে, যার প্রতিফলন বা যার বাস্তবায়ন আমরা অতীতেও দেখেছি। সেজন্যই আমরা এটি করতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটা বিষয় আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। সম্মানিত বিভাগীয় কমিশনার এবং জনপ্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আপনারা রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ প্রশাসনিক স্তরে অবস্থান করছেন। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন কিন্তু সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি। সুশাসন বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি আমরা করতে চাইছি। সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং অবশ্যই জবাবদিহিতা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একই সাথে কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ, একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি, যাতে করে জনগণ সময় মতন সরকারের প্রতিটি কর্মসূচির প্রত্যাশিত যে সুফল সেটি লাভ করতে পারে। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র
প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, কমিশনারবৃন্দ, বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। এ ব্যাপারে আমরা সবাই ওয়াকিফাল। সুতরাং বৈশ্বিক প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই জনপ্রশাসনের কর্মকর্তাদেরকেও কিন্তু সময়ের সঙ্গে মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। আমি শিওর আপনারা এই ব্যাপারে সচেতন আছেন এবং সে ব্যাপারে নিজেদেরকে প্রস্তুত করে তুলছেন। চতুর্থ বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনপ্রশাসনের কার্যক্রমকে আরও কিভাবে সময় উপযোগী, দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহি করা যায়, এটি বোধহয় আমাদের এখন চিন্তা করা উচিত হবে। এবং আমি মনে করি যেহেতু এই আইটি বলেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, এইগুলো এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় আমাদের এই বিষয়ে ডেভেলপ করা ছাড়া বিকল্প কোনো কিছু নেই। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, এই সম্মেলন কেবল আনুষ্ঠানিক মত বিনিময়ের জায়গা হওয়া উচিত নয়, বরং এটি এমন একটি পরিসর যেখানে মাঠ প্রশাসনের বাস্তব অভিজ্ঞতা, সীমাবদ্ধতা, প্রয়োজন এবং উদ্ভাবনী চিন্তা সরাসরি জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত প্রক্রিয়ায় প্রতিফলিত হতে পারে বা হওয়া উচিত। আপনারা মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসেডর। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে, কিংবা যে টেন্ডেন্সিটা আমরা দেখি বিভিন্ন সময় মজুতদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। বাজার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রাখা, এটি সামাজিক স্থিতি এবং জনগণের আস্থার সঙ্গেও কিন্তু সরাসরি সম্পর্কিত। সম্মানিত সকল অতিথিবৃন্দ, কৃষক যেন তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়, পাশাপাশি কৃষকের জন্য সার, বীজ, সেচ, সংরক্ষণ সুবিধা এবং বাজারজাতকরণের উপযোগী পরিবেশ নিশ্চিত করাও আমাদের জন্য জরুরি। কৃষিকে শুধু উৎপাদনের বিষয় হিসেবে নয়, বরং গ্রামীণ জীবিকা, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, গ্রামীণ জনগণের শহর মুখিতা হ্রাস এবং স্থানীয় অর্থনৈতিক স্থিতিশীলতার নিয়ামক হিসাবে আমার মনে হয় দেখা প্রয়োজন। এই বিষয়টির সাথে নিশ্চয়ই আপনারা কম বেশি একমত হবেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, মোবাইল কোর্ট পরিচালনা কার্যকর, নিয়মিত এবং দৃশ্যমান করা প্রয়োজন অনেকগুলো ক্ষেত্রে। আমি ক্ষেত্রগুলো যেহেতু আগে আলোচনা করেছি সেজন্য সেখানে আর গেলাম না। বিশেষ করে এখন আরেকটি, এই আমাদের এই যে মিডল ইস্ট ক্রাইসিসের সময় এখন আরেকটি বিষয় আমরা জোর দিতে চাচ্ছি, সেটি নিশ্চয়ই ইনস্ট্রাকশন আপনাদের সকলের কাছে আছে, সেটি হচ্ছে সন্ধ্যা 7টার পরে আমরা চাইছি যে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যাতে বিদ্যুৎ ব্যবহার না হয়, এ ব্যাপারেও আপনাদেরকে একটু খেয়াল রাখা প্রয়োজন, খেয়াল রাখতে হবে। উপস্থিতিবৃন্দ, মোবাইল কোর্ট পরিচালনা কার্যকর, নিয়মিত এবং দৃশ্যমান করার জন্য জরুরি পদক্ষেপ বা জোর পদক্ষেপ আপনারা দয়া করে গ্রহণ করবেন, যাতে করে আইন লঙ্ঘনের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যায় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট অপরাধ দ্রুত দমন করা সম্ভব হয়। জনগণ ন্যায় বিচার প্রাপ্তি সহজতর করা এবং সরকারি সেবাকে হয়রানি মুক্ত করা এবং প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, আমি মনে করি আপনাদের কাজের একটি গুরুত্বপূর্ণ এবং বড় অংশ। উপস্থিতিবৃন্দ, সরকারি কার্যালয়ে সেবা প্রার্থীরা যেন অপ্রয়োজনীয় হয়রানি না হয় কিংবা বিলম্ব বা অনিয়মের শিকার না হয়, দয়া করে সে ব্যাপারে আপনাদেরকে কঠোর নজর রাখতে হবে। জনগণের যে কোনো ন্যায্য অভিযোগ গুরুত্ব সহকারে প্রতিকারের ব্যবস্থা দয়া করে আপনারা গ্রহণ করবেন। আইন শৃঙ্খলা